আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চারা? তো দেখো, তোমাদের আমরা পড়াচ্ছি এই প্লেলিস্টে থাকবে কি ফিজিক্সের সেকেন্ড পার্টের অনুসরণের এমসিকিউ সলভ, ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টার অলরেডি তোমরা আশা করি দেখে ফেলছো, তাপগতিবিদ্যা। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। সেকেন্ড চ্যাপ্টার কি ছিল তোমাদের? স্থির তড়িৎ না? তো চলো স্থির তড়িতের তপন স্যারের অনুসরণের এমসিকিউ গুলো আমরা সলভ করব। চলো দেখি শুরু করি আমরা। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে? খুবই কমন কোশ্চেন। দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নিচের কোনটির উপর নির্ভর করে না। তো এই সূত্রটা তোমরা ছোটবেলায় পড়ে আসছো না? আমরা কি পড়ে আসছি দেখো তো। এই যে এফটা কার কার উপর নির্ভর করে? আধানের গুণফলের উপরে নির্ভর করে। কেমন? আধানের গুণফলের সমানুপাতিক। আরেকটা কি ছিল? যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে কার কার উপর ডিপেন্ড করতেছে এটা? আধানের গুণফলের উপর ডিপেন্ড করতেছে আর মধ্যবর্তী দূরত্বের উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু এখানে দেখো কি লেখা আছে? আধান দুইটি ভরের উপর কি নির্ভর করে? কোশ্চেন কি লেখা ছিল? কোশ্চেন অবশ্যই ভালো করে পড়বা। বলছে কি নির্ভর করে না। এটা ইম্পর্টেন্ট। তোমরা একদম দেখবা নির্ভর করে, এটা এইটুকু দেখে আনসার করো তা কিন্তু হবে না। আগে দেখতে হবে কোশ্চেনটা কি লেখা আছে। নির্ভর করে না, তো কোনটা হবে তাইলে? যে আধান দুইটির ভরের উপর। ক্লিয়ার? আচ্ছা চলো সেকেন্ডটাতে যাই আমরা। কুলম্বের সূত্রটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? তো কুলম্বের সূত্র যখন তোমরা পড়ছো বইয়ে, ওই জায়গায় লেখা দেখবা দুইটি বিন্দু চার্জের জন্য। বিন্দু চার্জ, ঠিক আছে? তাহলে এটা আনসার কি? বিন্দু চার্জ। ক্লিয়ার? চলো এরপরে দেখো, আধানের এসআই একক কি? আধানের এসআই একক কি বলো তো? এটা তো তোমাদের পারা উচিত। আধানের এসআই একক কি? এতদিন তোমরা পড়ে আসতেছো। হ্যাঁ, কুলম। এখন কথা হচ্ছে, ভুলেও কেউ ফ্যারাডে বা এইগুলো কিছু দিবা না। ভালো করে বইয়ে দেখবা, লেখা আছে আধানের একক কি? কুলম। এরপরে যাই আমরা। দেখো, তোমাদের যেগুলো লাগবে মেডিকেলে, যেগুলো এমসিকিউ লাগবে, আমরা কিন্তু শুধু সেইগুলোই শেখাচ্ছি এখানে। সবকিছু আমরা এখানে সলভ করবো না, ঠিক আছে? তো চলো, এই কোশ্চেনটা, এই একটা কোশ্চেন দিয়ে আমি তোমাদের অনেক কিছু শেখাইতে পারবো। তড়িৎ ভেদনযোগ্যতার একক কোনটি? তো এইরকম কোনো রাশির যদি একক চাই, তাহলে একক আমার মনে নাই এক্সাম হলে, আমি কি করব? বা যে কোনো সময়ে আমার একক মনে নাই, আমি এককটা কিভাবে বের করব? তো চলো আমি তোমাদের একটু এককটা বের করে দেখাই। এখানে আমাদের বলছে ভেদনযোগ্যতা। তো চিন্তা বাদ দাও, ভেদনযোগ্যতা চাইছে, এটা বাদ দাও। ফর্মুলা আমাদের কি ছিল বলো তো? ফর্মুলাটা আমরা লিখি। যে আমাদের ফর্মুলা ছিল এমন যে এফ ইকুয়ালস টু ওয়ান বাই এফ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট কি ছিল? কিউ ওয়ান কিউ টু নিচে ডি স্কোয়ার। তোমার যে কোনো রাশির যদি একক দরকার হয়, আগে তুমি কি করবা? ওইটার একটা সমীকরণ যেটা আছে সেটা তুমি লিখে নেবা, সূত্রটা লিখে নিবা। নেওয়ার পরে আমার দেখো তো, এখান থেকে আমার কিসের দরকার? আমার কোশ্চেনে বলছিল যে এই যে এফসাইলন আছে না, ভেদনযোগ্যতা, এইটা আমার লাগবে। আমি শূন্য মাধ্যমের জন্য সূত্রটা লিখছি, ঠিক আছে? তোমরা চাইলে একটা কাজ করো, এই এফসাইলনটা, এই জিরোটা বাদ দাও, এফসাইলন নটটা বাদ দাও। এখন সব মাধ্যমের জন্য হয়েছে। এফসাইলনের এককটা আমার লাগবে, তাই না? এফসাইলনের একক যদি বের করতে বলে, তখন কি করব আমি? এই এফসাইলন যেটা আছে, এইটাকে আমি এক পাশে নিয়ে আসবো। তোমার যে কোনো রাশির একক বের করতে বলুক, ওই রাশিটাকে শুধু বাম পাশে রাখবা, বাকি সবগুলাকে কি করবা? ডান পাশে নিয়ে যাবা। আমি এই কাজটা করবো। দেখো, এফসাইলন এই পাশে নিয়ে আসলাম, ইকুয়ালস টু এই এফটাকে এই পাশে রাখবো? রাখবো না, সবগুলাকে আমি ডান পাশে নিয়ে যাবো। যদি নিয়ে যাই কি আসবে দেখো, আগে থেকে কি ছিল? ওয়ান বাই ফোর পাই কিউ ওয়ান কিউ টু নিচে ডি স্কোয়ার। নতুন করে এখানে কি গেছে দেখো তো, এখান থেকে এফ এই পাশে চলে গেছে না? হ্যাঁ, সাথে তাহলে কি থাকবে? এফ থাকবে। এখন আমাকে বলো, এইটার একক আমি কিভাবে বের করব? এইটার একক বের করতে গেলে আমার জানতে হবে কি? এইগুলোর একক জানতে হবে। তো এরকম কিছু আছে এখানে যেটার একক তুমি জানো না, এগুলো সবই তোমাদের জানা। চলো সলভ করি। এইটার এখন একক আমি নিচ্ছি, দেখো এইটার একক আমি নেব। তো বলো তো, এই যে কিউ ওয়ানের একক কি, কিউটির একক কি? কিউ ওয়ান কিউ টু আসলে কি? আধান না? আধানের একক কি? কুলম। তাহলে উপরেও কুলম, আরও একটা কুলম আছে, তাই না? আর নিচে কি কি আছে দেখো তো, ডি স্কোয়ার। ডি মানে কি? দূরত্ব। দূরত্বের একক কি? মিটার। ডি স্কোয়ার আছে, তাহলে কি হবে এখানে? এম স্কোয়ার, মিটার স্কোয়ার। ক্লিয়ার? এফ মানে কি? বল। এখন যদি বল হয়, এটা বলের একক কি? নিউটন। বুঝতে পারছো কথা? আচ্ছা চলো, তাহলে এইটা কি লিখতে পারবো আমি? দেখো তো উপরে কি আছে? কুলম স্কোয়ার
পার নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? দেখো তো আমাদের আনসার মিলে নাকি এখানে? কই আছে এটা? হ্যাঁ, এই যে এইটাতে আছে যে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? এইটা আমি তোমাদের জাস্ট এইটার জন্য দেখাইনি, আমি তোমাদের দেখাইছি কিসের জন্য জানো? তোমাদের যত টাইপের একক আছে সব তোমরা এই একটা দিয়ে করতে পারবা। যত আছে একক সবগুলা তোমরা জাস্ট এই এক কাজ করবা, যে যেটা আমার একক দরকার ওটাকে আমি কি করব, বাম পাশে নিয়ে আসবো, বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে যাবো। ওইগুলোর যখন আমি একক বসাবো দেখবা তোমার কাঙ্ক্ষিত রাশির একক তুমি পেয়ে যাবা। ক্লিয়ার? চলো সামনে যাই আমরা। এরপরে দেখা যাক কি আছে আমাদের। হ্যাঁ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কি ছিল তোমাদের কি মনে আছে? আমি যখন ভেক্টর রূপ নিব আমার কি করতে হবে, একটা ভেক্টর দিতে হবে। হ্যাঁ, তো নর্মাল কুলম্বের সূত্র কি ছিল? এফ ইকুয়ালস টু ছিল 1/4πε নট দিয়ে দেখাই Q1 Q2। এই জায়গায় নর্মাল সূত্র ছিল আর স্কোয়ার, কিন্তু এই আর ভেক্টরটাকে আমরা ভেক্টর রূপে দেখাইতে গেলে আমাদের কি দরকার? এখানে একটা আর ভেক্টর। তাহলে কি হয়েছে দেখো তো, আমার আরটাকে বেশি হয়ে গেছে না? আগে আর স্কোয়ার ছিল, উপরে একটা আর দ্বারা গুণ করছি, নিচে একটা আর দ্বারা গুণ করো, তাহলে কি আসবে? আর কিউব। বুঝতে পারছো কি? নর্মাল সূত্র এখানে আর স্কোয়ার, কিন্তু আমি কি করছি ভেক্টর রূপে প্রকাশ করার জন্য উপরে একটা আর দ্বারা গুণ করছি, তাহলে কি করতে আমার নিচে সেম আবার আর দ্বারা একটা গুণ করছি। ক্লিয়ার এটা? তাহলে দেখো তো আনসার কোনটা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? এই যে দেখো তো এটার সাথে আমাদের মিল আছে না? ওকে, তো সামনের দিকে যায় আরো। হ্যাঁ, এই যে এটা দেখো, খুবই সুন্দর একটা কোশ্চেন। দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো এবং চার্জ দুইটির মান কমিয়ে অর্ধেক করা হলো, বলের মান কত হবে? ঠিক আছে, প্রথমে যা চার্জ ছিল সেই চার্জ দুটাকে অর্ধেক করছি আমি, আবার মাঝখানে যে ডিস্টেন্স ছিল, যে দূরত্বটা ছিল, এই দূরত্বটাকেও আমি অর্ধেক করতেছি। তাইলে আমার বলটা কত হবে? চলো দেখি, এটা তোমাদের আমি একটু সলভ করে দিই। এটা সলভ করে দেওয়ার কারণ হচ্ছে এই টাইপের পাবা কোশ্চেন তোমরা মেডিকেলের জন্য পাবা, তোমরা ভার্সিটিতেও পাবা। তো চলো দেখা যাক। ধরে নাও প্রথমে আমার কাছে দুইটা এরকম চার্জ ছিল, কি ধরেন এই দুটো চার্জ ছিল। এভাবে লেখা যদিও ঠিক না, আমি বিন্দু চার্জ দিয়ে লিখি তোমাদের সুবিধার জন্য, বিন্দু চার্জ দিয়ে লিখি। এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, ঠিক আছে? তো প্রথমে এটা ছিল হচ্ছে Q1, এটা ছিল কত? Q2, আর মাঝখানের দূরত্ব প্রথমে ছিল হচ্ছে D। তো এই অবস্থায় যখন ছিল তখন আমাকে বলো তো যে এইটার আকর্ষণ বলটা কত বা বিকর্ষণ বলটা কত? আকর্ষণ বিকর্ষণ দুইটাই হইতে পারে, কারণ আমরা তো চার্জের মান জানি না, তাই না? তো বলটার মান কত হবে? F ইকুয়ালস টু কি আসবে? 1/4πε কি আসবে বলো? হ্যাঁ, Q1 Q2 নিচে D স্কোয়ার। এটা ছিল প্রথম অংশ। এরপরে বলছে কি, কোশ্চেনে আমরা ফিরে আসি। আমাদের কোশ্চেনে বলছিল যে মধ্যবর্তী দূরত্বকে যদি আমি অর্ধেক করি, তাহলে আগে কত ছিল? ডি স্কোয়ার ছিল না? এখন দূরত্বটাকে আমি ধরলাম ডি প্রাইম করতেছি। ডি প্রাইমটা কত? আগে যা ছিল তার অর্ধেক। বুঝছো কথা? হ্যাঁ, আবার চার্জগুলা কি হয়েছে? চার্জগুলো অর্ধেক হয়ে গেছে। তাহলে চার্জগুলো অর্ধেক হইলে এখন আবার যদি আমি বলটা বের করি, কি আসবে দেখো? এটা তো এরকমই থাকবে 1/4πε। চার্জগুলো কি ছিল? আগে Q1 ছিল, এখন তার অর্ধেক। আগে Q2 ছিল, এখন তার অর্ধেক। বুঝতে পারছো কথা? আর ডি স্কোয়ারের জায়গায় কি হবে বলো তো? মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়ে গেছে, ডি এর জায়গায় D/2 তার উপরে স্কোয়ার। বুঝছো? চলো 1/4πε কি আসবে বলো? এখান থেকে হাফ একটা গুণ আছে, এখান থেকে হাফ একটা গুণ আছে না? হাফ আর হাফ, নিচে 2 আর 2 গুণ করলে কত হয় জানো না এটা? হ্যাঁ, এটা সবাই জানি আমরা। তাহলে করো, Q1 Q2 এরকমই থাকে, এটা এরকমই থাকুক। এখান থেকে জাস্ট একটা আসতেছে কি, হ্যাঁ এখান থেকে আসছে যে হাফ হাফ গুণ করলে 1/4, আমি এটা পাশে লিখলাম। বুঝতে পারছো? সেম ভাবে এটাতে দেখো স্কোয়ার করলে কি আসবে? D²/4, তাই না? এখন এই 4 আর এই 4 কি আমি কেটে দিতে পারবো? কেটে দিলে দেখো তো এখন একটু সুনজর দাও এটার দিকে। এই যে এইটুকু অংশটা, এখন এইটুকু অংশ বেঁচে আছে না? এইটুকু অংশটা কি এটার মতো দেখতে? তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো? F। এটার পরিবর্তে আমি লিখতে পারবো F। তাহলে দেখো তো F প্রাইম আর F এই দুটো সমান হয়েছে না? এটা কি মিন করে? যে আগেও যা বল আমরা পাইতাম এখনো সেম বল পাবো। বোঝা গেছে? তাহলে এটা আনসার কি হবে বলো তো? এটার আনসার কি হবে?
যে দুইটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হইলে চার্জ দুইটির মান কমিয়ে আবার অর্ধেক করা হইলে বলের মান কেমন হবে? বলের মান থাকবে অপরিবর্তিত, তাই না? হ্যাঁ, চলো সামনের দিকে যাই আমরা। আশা করি এটা বুঝছো তোমরা। এইটা একটু ভালো একটা ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটাও তোমরা সলভ করে রাখো। দেখো ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, আর এটা তোমরা আশা করি পারবা। এটা খুবই ভালো একটা ম্যাথ। দেখো কি বলছে, শুরুতে আমার কাছে ছিল +2 কুলম্ব ছিল, +6 কুলম্ব ছিল। এই দুইটা কি করবে বলো তো? আকর্ষণ না বিকর্ষণ? যেহেতু দুটোই পজিটিভ, কি হবে? বিকর্ষণ। তো বলছে +2 কুলম্ব এবং +6 কুলম্ব যদি আমি রাখি তাইলে বল কত পাবো? 12 নিউটন। অবশ্যই কি বলা হবে? এটা বিকর্ষণ বল, কারণ দুটোই পজিটিভ, বিকর্ষণ বল পাচ্ছি। এখন দেখো বলছে কি কোশ্চেন আমাদের, যে -4 কুলম্ব চার্জ যদি আমি দুইটাতেই দেই তাইলে কত নিউটন বল পাবো আমি? বুঝছো কথা? যে -4 কুলম্ব চার্জ আমি যদি দুইটাতেই দেই তাহলে আমি কত নিউটন বল পাবো? তো চলো একটু দেখি যে 2 + 2 আর +6 এর জন্য আমি কত পাবো? এইটা পাবো আমি হচ্ছে 12 নিউটন। এখন দেখো আমাদের এই জায়গায় আমি এই পাশে দেখাই, আমাদের এখানে কি কি রাশি ছিল? F = 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড d²। এখানে কি কি রাশি ছিল? আধানের গুণফল ছিল আর নিচে দূরত্ব ছিল। তো আমাদের প্রশ্নে কি দূরত্ব নিয়ে কোনো কাজ করা আছে? না, দূরত্ব নিয়ে কোনো কাজ করা নেই। তার মানে আমার দূরত্ব নিয়ে এখানে কোনো কাজ করতেও হবে না, শুধু কাজ করতে হবে কি নে? আধান দুইটার গুণফলের সাথে, তাই না? কারণ আমরা জানতাম কি, এই যে এফটা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো তো আধানের গুণফল কত ছিল? +2 আর +6 কুলম্ব বলছিল না? +2 আর +6 গুণ করলে কত আসে? +12 কুলম্ব স্কয়ার। তাহলে 12 কুলম্ব স্কয়ার থেকে আমরা বল কতটুকু পাই? এই যে দেখো বল কতটুকু পাই? 12 নিউটন। ঐকিক নিয়মে করব আমরা, ঠিক আছে? যে +12 কুলম্ব স্কয়ার থেকে বল পাই কত? 12 নিউটন। এখন কথা হচ্ছে যদি আমি -4 কুলম্ব করে দুইটাতে দেই চার্জ কত হবে এটা বুঝতে হবে আমাদের, ঠিক আছে? এখানে ছিল কত? +2 কুলম্ব, আমি দিছি এখানে কত? -4। এখন তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো তো, তোমার কাছে +2 ছিল, তার সাথে তুমি -4 যদি যোগ করো কত হবে? 2, তার সাথে যোগ করতেছি -4, কত আসবে? হ্যাঁ এই তো ঠিক আনসার দিছো তুমি, -2, তাই না? আর 6 আগে কত ছিল? 6 ছিল, সেটাতেও আমি কত দিছি? -4 দিছি, তাহলে কত আসবে? এটাতেও +2। তাহলে একটা +2 একটা -2। এখন আধানের গুণফল কত? এই দুটা হলে আধানের গুণফল কত? -2 × +2, তাহলে কত? -4। চলো দেখি, তাহলে ঐকিক নিয়ম করব যে +12 কুলম্ব স্কয়ার থেকে বল পাচ্ছি কত? 12 নিউটন। তাহলে 1 কুলম্ব স্কয়ার থেকে কত পাবো? 12/12। অতএব -4 কুলম্ব স্কয়ার থেকে কত পাবো? 12 × -4 নিচে 12 এত নিউটন। 12 কেটে গেলে থাকে কত? -4 নিউটন। বুঝতে পারছো? এই মাইনাসটা কি মিন করে বলো তো? এই মাইনাসটা কি মিন করে জানো না তোমরা? হ্যাঁ, মাইনাস আসলে কি হয়? আকর্ষণ বল। আর পজিটিভ আসলে কি হবে? এখানে পজিটিভ আসলে হয়তো বিকর্ষণ বল। এটা জানো না তোমরা? এই সেচ্ছিতে তোমরা এটা পড়ে আসছো, আবারও তোমাদের দেখালাম। হ্যাঁ, তাহলে চলো দেখা যাক আমাদের অপশনগুলো কি কি ছিল। আমাদের ছিল +4 নিউটন রিপালসিভ। আচ্ছা এগুলো একটু ইংলিশ লেখা আছে, আমি বাংলায় তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে +4 নিউটন রিপালসিভ মানে কি? বিকর্ষণ। এটা তার মানে +4 নিউটন বোঝায়। আর এই জায়গায় দেখো 4 নিউটন অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ কখন হয়? আকর্ষণ কখন হয়? যখন নেগেটিভ আসে। আমাদের কি নেগেটিভ আসছিল না? তাহলে আমরা কি বলবো? এই এটা হচ্ছে আমাদের আনসার, 4 নিউটন আকর্ষণ বল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আবার একটু তুমি ব্যাক করে দেখবা। হ্যাঁ চলো এরপরে বেসিক একটা কোশ্চেন, যে একটি গ্লাস রড সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করা হলে গ্লাস রডে যে ধরনের বিদ্যুৎ উৎপন্ন হবে তা হলো। এইটা তোমাদের বইয়ে একদম আছে, যে এইরকম আমি যদি একটা হচ্ছে রড নিই, ধরে নাও এইটা আমার হচ্ছে সেই গ্লাস রড, এখানে কোনো একটা হচ্ছে সিল্কের কাপড় দ্বারা যদি আমি ঘষি তাহলে কি হয়? এটা তোমাদের মনে রাখতে হবে যে এই যে গ্লাস রড যেটা আছে সেটা কি হবে? ধনাত্মক।
আর সিল্কের কাপড়টা কি হবে তখন ঋণাত্মক। বুঝতে পারছো কথা? আচ্ছা চলো সামনের দিকে আগে আমরা একটু। হ্যাঁ চলো এটাতে আসি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে এটাতে, ধনাত্মক চার্জে চার্জিত গোলক এম কে অচার্জিত গোলক এন দ্বারা সংস্পর্শে আনা হলো। কথা হচ্ছে এরকম যে কেউ একটা চার্জিত অবস্থায় আছে, তার পাশে যদি তুমি নর্মাল কাউকে একটা নিয়ে আসো তাহলে কি হবে, যে নর্মাল ছিল সেও কি চার্জিত হয়ে যাবে না? আগে যে ছিল সে তো চার্জিত আছেই, তার কাছে যদি তুমি আরেকজনকে নিয়ে আসো সেও কি হয়ে যাবে, চার্জিত হয়ে যাবে। তাহলে এখন কি দুইজনে চার্জিত হয়ে গেছে না? হ্যাঁ এই তো আনসার পেয়ে গেছো কোশ্চেনের। দেখো কোশ্চেন ছিল ধনাত্মক চার্জে চার্জিত ধাতব গোলক এম কে অচার্জিত গোলক, মানে এটা নিউট্রাল অবস্থায় ছিল, এন এর সংস্পর্শে আনা হলে কি হবে, উভয় গোলকই ধনাত্মক চার্জে চার্জিত হবে। বুঝতে পারছো কথা? আচ্ছা চলো এটা দেখো, একটি বস্তুকে অগ্নিশিখার উপর ধরে রাখলে তা অচার্জিত হয়, কারণ কারণ কি বলো, এটা তোমাদের পারা উচিত। হ্যাঁ এই যে দেখো যে অগ্নিশিখার যে উত্তপ্ত গ্যাস এটা কি হয়, এটা আয়নিত হয়। বুঝতে পারছো কথা? এটা মনে রাখবা, এটা ভালো একটা কোশ্চেন। এরপরে চলো, 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রনের প্রয়োজন, এইটা একটা ম্যাথ যেটা ক্যালকুলেটর দিয়ে করতে হয়, কিন্তু তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। এই মানটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। এটা আসে কিভাবে আমি জাস্ট তোমাদের দেখাই দেই। তোমরা আমাকে একটু বলো তো, একটা ইলেকট্রন কতটুকু চার্জ, একটা ইলেকট্রনের চার্জ কতটুকু, একটা ইলেকট্রনের চার্জ কতটুকু, কতটুকু চার্জ দেয় বলো বলো বলো। হ্যাঁ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, তাই না? তাহলে এটাকে আমি যদি ঐকিক নিয়মে লিখি, এটা কি লিখতে পারবো যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব চার্জ পাই কয়টা ইলেকট্রন থেকে, একটা ইলেকট্রন থেকে। অতএব 1 কুলম্ব পাবো কত থেকে, দেখো তো আমাদের চাইছিল কি, দেখো কোশ্চেনটা দেখো আবার, 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রন প্রয়োজন। হ্যাঁ এটাই চাইছে না, যে 1 কুলম্ব চার্জ পাইতে কতগুলো ইলেকট্রন লাগবে, 1/1.6 ইন্টু 10⁻⁻19। তো এইটা তোমরা একটু মুখস্থ মান রাখবা। এটা অনেক ঝামেলা করে হাতে হয়তো ক্যালকুলেশন করা যাবে, কিন্তু এই মানটা তোমাদের উচিত হবে মুখস্থ রাখা। এইটা করলে আসবে 6.25 এর মতো আসবে ইন্টু 10⁻18 এত টি। বুঝতে পারছো? এই মানটা একটু মুখস্থ রাখবা। কেমনে আসে আমি দেখাই দিলাম, মানটা একটু মুখস্থ রাখবে তোমরা। এরপর দেখো, কুলম্বের সূত্র অনুসারে কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয় এইটা দেখো। সঠিকটা কিন্তু চাইনি, ভুলটা চাইছে। কোশ্চেনটা কোথায় আসছিল সেটা ইম্পর্টেন্ট, যে মেডিকেল 2013-14 মেডিকেল আসা কোশ্চেন। আর তোমরা জানো মেডিকেলে এরকম কোশ্চেন আসে যে কোনটি সঠিক নয়, তাই না? তো চলো দেখি কি বলছে। কুলম্বের সূত্র অনুসারে কোনটি সঠিক নয়, দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তার চার্জ দ্বয়ের কি কি আমরা জানি বলো তো? আগে তুমি নিজে নিজে চিন্তা করো, যেটা আমরা কুলম্বের সূত্র থেকে কি জানি, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এর বাইরে যেটা আছে সেটাই তাহলে আনসার হবে না? তো দেখা যাক কি আছে। এই যে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, হ্যাঁ ঠিক আছে। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাও ঠিক আছে। সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, এটাও ঠিক আছে। এরপরে কি বলছে দেখো, মধ্যবর্তী দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতিক, এমন ছিল? এটা তো না, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? হ্যাঁ এরপরে দেখো, গ্রাম এককে ইলেকট্রনের ভর কত, এটা মুখস্থ রাখতে হবে। এটা তোমরা ছোটবেলা থেকে দেখে আসতেছো, এটা মুখস্থ রাখতে হবে যে গ্রাম এককে যদি বলে তাহলে কত গ্রাম, একটা ইলেকট্রনের ভর কত গ্রাম। হ্যাঁ তখন হবে আনসার এইটা, যে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। কিন্তু যদি কেজিতে বলতো, এটা তো কেজিতেও আসতে পারে, কেজিতে যদি বলতো তাইলে আনসার হইতো যে 9.31 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে? যদি কেজিতে বলতো তাহলে এটা হয়তো আনসার, যেহেতু গ্রামে বলছে এই জন্য এটা কি হবে -28। বুঝতে পারছো? চলো হ্যাঁ, পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি? আগে বলো তো পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি, জানো না? আচ্ছা আমি একটু মনে করাই দিচ্ছি। পরাবৈদ্যুতিক ধ্রুবকটা ছিল হচ্ছে K = মনে পড়ছে? আচ্ছা এখনো হয়তো মনে পড়েনি। যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা কার সাপেক্ষে, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, তাই না?
শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা সাপেক্ষে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে এটা যদি দেখো তো উপরেও এপসাইলন নিচেও একটা এপসাইলন নট, দুটো একক কি সেম না? তাহলে এইটার একক আর নিচেরটার একক দুটা কি একক সেম? তাহলে সব কেটে গেলে কে এর কোনো একক থাকবে না, কে এর কোনো একক নাই। এটা একটু মনে রাখতে হবে যে কে এর কোনো একক নাই। ক্লিয়ার? চলো হ্যাঁ, এরপরে ভালো একটা কোশ্চেন আসছে আবার একটা, দেখো অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? তো এইটাতে যে ভুলটা হয় তোমাদের, তোমরা প্রথমে তোমাদের চোখ পড়ে কিসে, যে ভাই অ্যাম্পিয়ার দেখছি, অ্যাম্পিয়ার দেখছি আর কিছু দেখার আছে, অ্যাম্পিয়ার দেখছি আমি তড়িৎ প্রবাহ এটা দিয়ে দিলাম। এই ভুলটাই করো তোমরা। চাইছে কি অ্যাম্পিয়ারের কথা বলছে, বলছে অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক। এটা কই থেকে কোশ্চেন করছে জানো? আচ্ছা, বুঝতে একটু তোমার অসুবিধা হইতে পারে, আমি দেখাই। দেখো অ্যাম্পিয়ার ঘন্টা হচ্ছে এই যে তোমরা হচ্ছে পড়ছো, দেখো কিউ ইকুয়ালস টু আই টি, পড়ছো না? হ্যাঁ, মনে পড়তেছে এখন। এই আয়ের এককটা কি ছিল? এই আয়ের এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। আর টি এর একক কি কি হইতে পারে? আমরা এসে ওকে সেকেন্ডে হিসাব করি, তাই না? কিন্তু এটা তো হইতে পারে সেকেন্ড, আওয়ার, ডে, তাই না? যে কোনো কিছু হইতে পারে। তো এটা কি আসছে, ধরে না আওয়ার, তাহলে এটা কিসের একক বলো তো? এই দুটো মিলে, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে আনসার কি হবে? এটা কি হবে তড়িৎ প্রবাহ হবে? না, এটা হবে না, হবে কি তড়িৎ আধান। ক্লিয়ার? চলো সামনের দিকে যাই। হ্যাঁ, এরপরে কোশ্চেনটা দেখো, একই ব্যাসার্ধের একটি ফাঁপা ও একটি নিরেট গোলক উভয়কে একই বিভবে চার্জিত করলে নিচের কোনটি প্রযোজ্য হবে? আমার গোলকটা ফাঁপা হোক, নিরেট হোক, যাই হোক, এতে কিছু যায় আসে না, এতে কিছু যায় আসে না। যেহেতু বলছে যে একই ব্যাসার্ধের, তাইলে কি হবে? একই ব্যাসার্ধের হইলে দুইজনের চার্জ হবে সমান, ঠিক আছে? উভয়ের চার্জ কি হবে? সমান হবে। ক্লিয়ার? চলো সামনের দিকে যাই আমরা, আর একটু দেখা যাক সামনে আর কি আছে। হ্যাঁ, এরপরে আমাদের টপিক আসছে, সেকেন্ড টপিকে চলে আসছে আমরা, তড়িৎ প্রাবল্য। হ্যাঁ, তড়িৎ প্রাবল্যের এসআই একক কি বলো তো? মনে পড়তেছে না? আচ্ছা, তড়িৎ প্রাবল্যের এসআই একক হচ্ছে ভোল্ট পার মিটার। কেমনে আসে? কেমনে আসে? হ্যাঁ, প্রাবল্য ইকুয়ালস টু কি ছিল বলো তো? তড়িৎ প্রাবল্য ইকুয়ালস টু কি লিখতে পারবো আমি? উপরে তড়িৎ বিভব, কিসে বিভব? একক মানে দূরত্বে, এটা হচ্ছে দাঁড়াও, তাহলে উপরে আমি একবারে লিখে দেই, উপরে হচ্ছে কি ভোল্ট, নিচে হচ্ছে মিটার। তো ভোল্ট বাই মিটার হলে এটাকে আমি কি লিখতে পারবো? ভোল্ট পার মিটার লিখতে পারবো না? তাহলে এই যেটা হচ্ছে আমাদের একক, ঠিক আছে? এটা কিন্তু এসআই একক। সামনের দিকে আরেকটু যাই, দেখো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য ই হলে সেখানে কিউ আধান যে বল অনুভব করে নিচের কোনটি? তোমরা এটা ডিরেক্ট একটা সূত্র পড়ে আসছো, মনে আছে? মনে পড়ছে? আচ্ছা আমি লিখে দিচ্ছি। ই ইকুয়ালস টু কি পড়ছো তোমরা বলো? হ্যাঁ, অনেকে বলতেছে হয়তো এফ বাই কিউ, পড়ে আসছো না? তাহলে এখান থেকে এফ ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো বলো? কিউ ই লিখতে পারবো না? এটাই তো আমার চাইছে, যে বল আমি কতটুকু পাচ্ছি, তাহলে এটা কি হবে? কিউ ই। ক্লিয়ার? ওকে, চলো সামনে যাই। একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলে তার প্রভাব থাকে তাকে কি বলে? এটাকে বলে দিতে হবে এখন। প্রাবল্য টপিকটা অনেক জায়গায় আমরা পড়ছি। প্রাবল্য টপিকের ভেতরে খুব ছোট্ট একটা অংশ ছিল তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? টপিকটা একটু ভালো করে পড়ে নিবা। তড়িৎ ক্ষেত্রটা কি? ক্ষেত্রটা কি আসলে বলো? যে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি যতটুকু, এই দেখো আমার হাত যতটুকু যাচ্ছে, এইটুকু কি আমার হচ্ছে ক্ষমতা না? এইটুকুই হচ্ছে আমার ক্ষেত্র, যে আমি এতটুকু যাইতে পারি। তাইলে এখন আমি আধানের যদি চিন্তা করি, যে একটা আহিত বস্তুর চারদিকে যতদূর পর্যন্ত তার প্রভাব আছে, তাহলে সেটা কি তার ক্ষেত্র না? এটাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র। তড়িতের ক্ষেত্রটা আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? চলো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত একটি একক আধান যে বল অনুভব করে তাকে কি বলে? এটা কিসের প্রশ্ন জানো? ক নাম্বারে এটা পড়ে আসছো, সৃজনশীলে ক নাম্বারে এটা ছিল যে তড়িৎ প্রাবল্য কাকে বলে। তখন তোমরা এটা লিখছো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপিত একক ধনাত্মক আধান যে বল অনুভব করে তাকে তড়িৎ প্রাবল্য বলে। তাহলে এটা কিসের সংজ্ঞা? তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা, ঠিক আছে? চলো, হ্যাঁ এইটা খুবই ভালো কোশ্চেন আর ইম্পর্টেন্ট। এটা যে সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর কোথায়, কোন অংশটাতে সবচেয়ে বেশি পরিমাণে আধান থাকে?
কেন্দ্রীয়, অবতল তল, সমতল তল, উত্তল তল, 4টা অপশন আমাদের দেয়া আছে। তো এটা মনে রাখবা, সব সময় উত্তল অংশগুলোতে আধানের পরিমাণ বেশি থাকবে। তাহলে আনসার হবে কি উত্তল তল। এরপরে দেখো আধান ঘনত্বের একক কি? খুবই ট্রিকি আর খুব ভালো একটা কোশ্চেন। আধান ঘনত্বটাকে আগে এটা তোমাদের জানতে হবে। হ্যাঁ মনে করো আধান ঘনত্ব কি ছিল? হ্যাঁ, আধান ঘনত্ব ছিল একক ক্ষেত্রফলে কতগুলো আধান যাইতে পারে। তোমাদের একটু আমি দেখাই যে একটা, এই যে এরকম একটা ক্ষেত্রফল নিলাম, এই একক ক্ষেত্রফলে কতগুলো আধান যাইতে পারে, ঠিক আছে? তো এই একক ক্ষেত্রফলে কতগুলো আধান আছে যাইতে পারে, আমি ভুল বলছি, কতগুলো আধান আছে একক ক্ষেত্রফলে, তখন আমরা সেটাকে বলবো কি আধান ঘনত্ব। তাহলে একক ক্ষেত্রফলে হওয়া মানে কি? একক ক্ষেত্রফলে কিসের সংখ্যা? এই আধানের সংখ্যা। বুঝতে পারছো? তাহলে আধানের একক কি? কুলম্ব। এর একক কি? মিটার স্কয়ার। তো এটা আনসার কি আসবে? কুলম্ব পার মিটার স্কয়ার। ঠিক আছে, এই যে এটা হবে আনসার। এইগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ এইটা দরকার আছে। তড়িৎ বলরেখা অবতারণা করেন কে? তাদের নামটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ বলরেখা নিয়ে কথা বলছিলেন। ঠিক আছে, চলো। একটি চার্জ কিউ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে চার্জটির উপর তড়িৎ বল, ক্রিয়াশীল তড়িৎ বল কত? একটু আগে আমরা দেখে আসলাম না এটা, F ইকুয়ালস টু কিউই, তাই না? হ্যাঁ চলো তারপর, আর ব্যাসার্ধের একটি সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের ভেতরে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? এইটা একাডেমিকেও তোমরা দেখে আসছো যে আর ব্যাসার্ধের একটা সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের কথা আমি চিন্তা করি। একটা সিলিন্ডার আমি নিছি, এটা ফাঁপা, ঠিক আছে? একটা সিলিন্ডার আমি এরকম নিছি, এটা ফাঁপা। তো সিলিন্ডারের আধানগুলো কোথায় থাকবে বলো তো? পৃষ্ঠে এরকম থাকে না আধানগুলা? পৃষ্ঠে যদি আধান থাকে তাহলে ভেতরে তড়িৎ ক্ষেত্রের কিছু কাজ আছে এখানে? কোনো কাজই নাই। তাহলে ভেতরে যেহেতু বলছে, কোথায় বলছে বলো তো? এই যে ভেতরে, হ্যাঁ ভেতরে বলছে। ভেতরে তো এই জায়গায় কোনো কাহিনী নাই এখানে, তাহলে ভেতরে কত হবে? হ্যাঁ মান হবে এটা 0। ক্লিয়ার? যদি ভেতরে বলে তাহলে মান কত হবে? 0। এটা বইয়েটা আসা কোশ্চেন, তাও তোমাদের দেখালাম, কারণ এটা আসার মতো একটা কোশ্চেন, এই জন্য আমি তোমাদের দেখালাম। ঠিক আছে, হ্যাঁ এগুলো ম্যাথ আমরা করবো না, তো বড় বড় ম্যাথ আমাদের দরকার নেই। হ্যাঁ, সেম টাইপের কোশ্চেন আরেকটা আছে, দেখো এটা আসছিল, খুবই রিসেন্ট আসছিল, ঢাকা ভার্সিটি 2022-23-এর এই কোশ্চেনটা আসছিল। কি বলছে দেখো, কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর সমভাবে সাজানো হলে বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? এটা তোমাদের কাছে মনে হইতে পারে অনেক কঠিন একটা ম্যাথ। দেখো ম্যাথটা কেমন দেখো, এই যে একটা আমি বৃত্ত আঁকালাম, এটা একটা বৃত্ত, হ্যাঁ মোটামুটি সুন্দরই হয়েছে। দেখো এই বৃত্ত আছে, ঠিক আছে? এই বৃত্তের 5টা জায়গায় 5টা চার্জ দেওয়া হয়েছে। এই বৃত্তের 5টা জায়গায় 5টা চার্জ আছে, হ্যাঁ মোটামুটি সমভাবেই হয়েছে, সমানভাবে 5টা চার্জ দেওয়া আছে। তো বলছে এখন এই যে এই পয়েন্টে কি চাইছে? তড়িৎ বৈদ্যুতিক ক্ষেত্রের মান। তাহলে আমাকে বলো এই জায়গায় যেহেতু 5টা আছে কি হবে বলো তো দেখি? হ্যাঁ তোমরা এতক্ষণে অনেকেই বুঝে গেছো, তড়িৎ ক্ষেত্রের মান এখানে কত হবে? এই জায়গায় হবে 0। কেন 0 বুঝতে পারছো কি? এই জায়গায় কি 5টা আছে না? কি আছে? সমভাবে সবগুলো আছে। তাহলে কি হবে? এই যে কোশ্চেনটা দেখো, যে ব্যাসার্ধের আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হইল। এই যে প্রতিসমভাবে সাজানো হইল, প্রতিসমভাবে সাজানো না হলে হয়তো এটা না, প্রতিসমভাবে যদি সাজানো হয় তাহলে কি হবে? হ্যাঁ এইটা সবগুলো যেহেতু ধনাত্মক চার্জ, এইটা এইদিকে যতটুকু ধাক্কা দিবে এটাও সেম ততটুকু, এটাও এতটুকু, এটাও সেম এতটুকু, এটাও সেম এতটুকু। লব্ধি বল কত হবে? 0 হবে। বিষয়টা কেমন আমি তোমাকে সহজ করে বলি। ধরে নাও তুমি এরকম মাঝখানে হচ্ছে দাঁড়ায় আছো, তোমার 5 দিকে তোমার হচ্ছে 4 দিক, তো 5 দিক বলে ফেলছি, তোমার 5টা ফ্রেন্ড ঠিক সমভাবে দূরত্বে আছে, সবাই তোমাকে এইভাবে ঠেলতেছে, তুমি কোন দিকে যাবো বলো তো? হ্যাঁ এই তো বুঝতে পারছো, তুমি কোনো দিকে যাবা না, মাঝখানে থাকবা। হয়তো কি তুমি এরকম হইতে পারো, কিন্তু কোনো দিকে তুমি যাবা না, তাই না? আচ্ছা চলো এরপরে কি বলছে আনসার, তাহলে কি হবে? 0। দেখো একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলো, তো বলরেখা যখন তোমরা পড়ছো দেখো তো বলরেখা কেমন ছিল?
ধনাত্মক আধান যদি হয় আমি জাস্ট নর্মালি আঁকাচ্ছি, এগুলো কেমন হয়, এরকম একদম লম্বভাবে থাকে না, এরকম লম্বভাবে থাকে না, তাহলে এটার আনসার কি হবে দেখো, লম্বভাবে। আমি তীর চিহ্ন কোন দিক বরাবর দিছি, বহির্মুখী। হ্যাঁ, এটার আনসার হবে কি, বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলো লম্বভাবে বহির্মুখী। চলো, আচ্ছা, 1 কুলম্ব আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, তো এইটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, একটু মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো এই মানটা, আমি হচ্ছে কিভাবে মনে রাখবো, এটাও তো অনেকে কোশ্চেন করতে পারো। তো এটা কেমন দেখো, আমি কোন জায়গায় দেখাবো, হ্যাঁ, এপসাইলনের মান তোমরা দেখছো না, দেখো তো এপসাইলনের মানে এটার মধ্যে মিল আছে, আমি লিখে দিচ্ছি। এপসাইলনের মান কি ছিল, 8 পয়েন্ট মোটামুটি 85 এর মতো ইন্টু 10⁻12। আমি এককটা লিখলাম না, জাস্ট এপসাইলনের মানটা লিখলাম। তো এই যে এতগুলা বলরেখা, এপসাইলনের পরিমাণ বলরেখা, এই এতগুলা আধান, এই পরিমাণ আধান, এটাকে আমি বক্স আকারে লিখতেছি, এত পরিমাণ আধান থেকে বলরেখা পাবো কয়টা বলো তো, এত পরিমাণ আধান থেকে বলরেখা পাবো একটা, তাহলে এক একক আধানের জন্য কি পাবো, 1/, এই যে এই মানটা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই মানটা তাহলে মুখস্থ রাখবা, এপসাইলনের মান, আশা করি তোমাদের মনেও আছে এটা। চলো দেখা যাক এরপরে কি আছে আমাদের। হ্যাঁ, এরপরে দেখো 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 মেডিকেল 2023-24 একদম রিসেন্ট কোশ্চেন। কি বলছে, দুটি আহিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে, আধান প্রবাহের দিক কোন দিকে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, কি বলছে যে এইরকম দুইটা আহিত বস্তু আছে, দুটাকে আমি এক জায়গায় নিয়ে আসলাম, তাইলে এখানে কার উপর ডিপেন্ড করতেছে যে চার্জ কোন দিকে যাবে, এটা কার উপর বলো তো। হ্যাঁ, অনেকে ধরতে পারছো তোমরা, যেটা ডিপেন্ড করে হচ্ছে বিভবের উপরে, যে বিভব উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তাই না। তাহলে এটা আনসার কি হবে, এটা আনসার হবে তড়িৎ বিভব। ক্লিয়ার, চলো সামনে যাই। হ্যাঁ, শুরুতে কত সুন্দর এরকম কোশ্চেন, তাই না, তোমাদের দেখতেও ভালো লাগে, দেখে আনসার করে দিবা। এটা আসছিল কোথায় দেখো, ডেন্টালে 2021-22-এ কি আসছে, তড়িৎ বিভবের একক কি, এটা আমরা জানি, এটা সবাই জানি আমরা, তড়িৎ বিভবের একক কি, এটা হচ্ছে ভোল্ট। তারপরে চলো, একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজ কে কি বলে। এটা তোমরা কই পড়ছো, সেম তোমাদের প্রাবল্যে যেমন সংজ্ঞা পড়ছিলা, এইটাও সৃজনশীলের সময় তোমরা ক নম্বরে পড়ে আসছো, যে একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে যদি আমি নিয়ে আসতে চাই তড়িৎ ক্ষেত্রে বিন্দুতে, তাইলে তাকে কি বলে, তড়িৎ বিভব। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। ইলেকট্রন ভোল্ট কিসের একক। আচ্ছা, তোমাদের একটু আমি বলি, এই যে বিভব আমরা পড়তেছি, কাজ আমরা কেমনে বের করতাম এখানে, হ্যাঁ, কাজ আমরা বের করতাম, ডাব্লিউ ইকুয়ালস টু কি বের করতাম বলো তো। হ্যাঁ, এখন জাস্ট এখানে এই যে যদি ইলেকট্রোভোল্টে প্রকাশ করি, এটা ভোল্ট না, ইলেকট্রোভোল্টে ইলেকট্রনের কুলম্ব, তাহলে কাজের এককটা কি, জুল, তাহলে এটাও জুল, এটাও জুল। ঠিক আছে, তাহলে ইলেকট্রোভোল্ট কিসের একক, এই যে ইলেকট্রোভোল্ট এখান থেকেও আসবে, এটা হচ্ছে কাজের একক। ক্লিয়ার, চলো সামনের দিকে যাই। হ্যাঁ, এই যে দেখো ভালো কোশ্চেন এটা, যে একটি আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটিতে আধানের পরিমাণ কত হবে। তোমাকে আমি আহিত করলাম, তোমার ভেতরে আমি অনেকগুলো চার্জ দিলাম, এরপরে তুমি পৃথিবীতে যদি দাঁড়াও, পৃথিবীর সংস্পর্শে আসো, তাহলে কি হবে, সব চার্জ চলে যাবে, তাই না, যে কি হয়ে যাবে, শূন্য হবে আধানের পরিমাণ। বুঝতে পারছো কথা। আচ্ছা দেখো, আধান ও বিভবের গুণফলের একক কি, পড়ে আসছি আমরা একটু আগে, এই যে আধান আর বিভবের এককের গুণফলের কি, জোল, একটু আগে তোমাদের দেখাইছি, এটা কি, এটা হবে জোল। হ্যাঁ, এরপরে দেখো, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হলে ওই বিন্দুর বিভব কত। কি বলছে আবার বলো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের ভেতরেই কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি শূন্য হয়, তাহলে ওই বিন্দু বিভব কি হবে। হ্যাঁ, এটা মনে রাখবা, এটা হবে এক ধ্রুব। এটা মানুষজন ভুল করে, মনে করে বিভব 0 হবে, তা কিন্তু না, বিভব হবে কি, ধ্রুব। চলো আবার সেম কোশ্চেন আসছে, দেখো, যে পৃথিবীর সাথে যুক্ত কোনো পরিবাহের বিভবের মান কত।
সেটা হবে কি 0। কেন সেম কোশ্চেন বললাম? হ্যাঁ, ওইটা এটা কাইন্ড অফ সেম টাইপের। পৃথিবীর সাথে যুক্ত করলে আর কি হয়ে যাবে, বিভবের মান 0 হয়ে যাবে। তারপরে চলো সামনে যাই আমরা, এগুলো আমাদের দরকার নেই আপাতত। হ্যাঁ, এই যে এটা দরকার আমাদের, সমবিভব তল। সমবিভব তল মনে পড়ে? হ্যাঁ মনে পড়ছে আশা করি। সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? এটা সবাই তোমরা জানো, 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ, চলো পৃথিবীর বিভব কত ধরা হয়? বলো বলো, পৃথিবীর বিভব কত? একটু আগে দেখাই আসছি, এই আসছে কোথায়, মেডিকেল 2016-17-তে। এটা হবে কি, পৃথিবীর বিভব কত হবে? 0। তারপর হ্যাঁ এটা দেখো, ধনাত্মক চার্জে চার্জিত একটি বেলুন একটি মাটিতে গাঁথা ধাতব দণ্ডের সাথে স্পর্শ করলে বেলুনের চার্জ কত? সিম্পলি চিন্তা করো যে একটা চার্জিত বস্তুকে তুমি পৃথিবীর সংস্পর্শে নিয়ে আসছো, তাহলে কি হবে? একটু আগে দেখে আসছি আমরা, 0 হয়ে যাবে। এটা তো সেম, যে ধনাত্মক চার্জে চার্জিত একটা বেলুনকে একটি মাটিতে গাঁথা ধাতব দণ্ডে স্পর্শ করাইছি, তার মানে কি মাটির সংস্পর্শে, পৃথিবীর সংস্পর্শে আনছি না, তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আবার দেখো কি বলছে, ভোল্টের তুল্য একক কি? দেখো 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 দেখো, এটা দেখাইছি একটু আগেই, এই যে ডাব্লিউ ইকুয়ালস টু, এখান থেকে তোমাদের দেখাইছি না আমি, কেমনে দেখাইছি বলো তো? এখন ভোল্টের এটা চাইছে না, তাহলে ডাব্লিউ বাই কিউ বের করা যায় এখন একক সবকিছু ওই সেম একই জিনিস দিয়ে। তাহলে এটার একক কি? কাজের একক জুল, কিউ এর একক কি? কুলম। তাহলে আনসার এটা কি হবে? ভোল্টের আরেকটা একক আমি কি লিখতে পারবো ভোল্টের পরিবর্তে? যে জুল পার কুলম। ঠিক আছে? হ্যাঁ এই তো বুঝতে পারছো এখন। চলো চলো, এরপরে কি আছে আমাদের সামনে? এই যে দেখো, আমরা কিসে আসছি? তড়িৎ দ্বিমেরুতে আসছি। একটি তড়িৎ দ্বিমেরুর আধান দুইটির পরিমাণ কি হবে? তো তড়িৎ দ্বিমেরুর জন্য কি ছিল তোমাদের কি মনে পড়ে? হ্যাঁ মনে পড়ছে, যে দুইটা সমান মানের হইতে হবে, একটা হইতে হবে পজিটিভ আর একটা হইতে কি হবে কি নেগেটিভ। তাইলে আমাদের এই চারটার মধ্যে খুঁজতে হবে যে কোনটা, কোন দুইটা সমান মান আর নেগেটিভ আছে। প্রথমটা দেখো, একটা 2 একটা 8, বাদ, দেখার পরে তুমি বাদ দিবা, আলাদা। এটা এটা 6 একটা 4, বাদ, দেখার পরে বাদ। 3 7, বাদ। তাহলে এখানে কি আছে? 5 আর 5। তারপরে আমাদের কি দেখতে হবে? একটা পজিটিভ একটা নেগেটিভ হইতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ একটা +5 একটা কি আছে -5। ঠিক আছে, চলো। একটা দ্বিপলের জন্য তড়িৎ প্রাবল্য নিম্নের রূপে পরিবর্তিত হয়। এটা তোমরা দেখে আসছো যে তড়িৎ প্রাবল্য দ্বিপলের জন্য কি হয়? দ্বিপলের জন্য এই যে 1/r³ সমানুপাতিক, তাই না? এটা দেখে আসছো না তোমরা? 1/r³ যদি সমানুপাতিক হয়, এটাকে উপরে লিখলে r⁻³ ঠিক আছে। চলো সামনের দিকে আগে আমরা। হ্যাঁ চলো, শূন্যস্থানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? মনে পড়ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি? হ্যাঁ, আজকের ক্লাসেই শুরুতে দেখাইছিলাম তোমাদের, k ইকুয়ালস টু এপসাইলন নট, এপসাইলন বাই এপসাইলন নট। এখন কথা হচ্ছে, বলছে শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? তাহলে শূন্য মাধ্যমেও কি হবে? এপসাইলন নট বাই এপসাইলন নট, কেটে গেলে কত থাকে? 1। ঠিক আছে, এই যে আনসার 1। তারপরে চলো, ধারকত্বের একক কি? এটা পড়ছো না তোমরা? ধারকত্বের একক কি? হ্যাঁ এই তো পারছো, ফ্যারাড। তারপরে দেখো, কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক মাধ্যম রেখে আধান রূপে শক্তি সঞ্চয়ের যান্ত্রিক ব্যবস্থাকে কি বলে? এইটাও কিসে পড়ছো তোমরা? সংজ্ঞাতে পড়ে আসছো। কার সংজ্ঞা? এটা হচ্ছে ধারকের সংজ্ঞা, তাই না? এই যে ধারকের সংজ্ঞা। ঠিক আছে, আচ্ছা অপশনগুলো দেখে আমার মজা লাগতেছে। একটা অপশন কি দিচ্ছে? আইপিএস, আর একটা অপশন দিচ্ছে জেনারেটর। চলো সামনে যাই আমরা। বিভব পার্থক্য স্থির থাকলে আহিত ধারকের শক্তি তার আধানের কি হবে বলো? কার কার মধ্যে সম্পর্ক বলছে? এখানে কি দেওয়া আছে? বিভব পার্থক্য ধারকের শক্তি আর আধানের মধ্যে চাইছে, ধারকের শক্তি আর আধানের মধ্যে চাইছে। বলো এই তিনটার মধ্যে সম্পর্ক কি ছিল? বলো বলো বলো। হ্যাঁ এটা তোমরা অলরেডি বুঝে গেছো যে শক্তি ইউ ইকুয়ালস টু হাফ, ঠিক আছে না, কিউ পি। এইটা যদি ফিক্স থাকে, স্থির থাকে, তাহলে এটা কি হবে? ইউটা হবে কিউ এর সমানুপাতিক, এই যে তার আধানের সমানুপাতিক। ক্লিয়ার? চলো সামনের দিকে যাই আমরা। এরপরে দেখো,
এই কোশ্চেনে কি বলছে যে আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি কোনটার? অপশনে কি কি আছে আমাদের? অভ্রের, ইবোনাইটের, কাচের আর পলিথিনের। কোনটার হবে? এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা তো আমি আর তোমাদের বুঝাই দিতে পারবো না। এটা আনসার হবে কিসের? অভ্রের। ঠিক আছে, চলো সামনে যাই। এই যে এখান থেকে আবার আমরা দেখো, একটি আহিত ধারকে শক্তি সঞ্চিত থাকে। তো দেখো একটা ধারক, এই ধারক, ঠিক আছে, সমান্তরাল দুটা পাত নিছি আমি, এই দুটো আমার দুটো হাত হচ্ছে সমান্তরাল দুটা পাত। তো এদের কোথায় শক্তি সঞ্চিত থাকবে বলো তো? এই যে এখানে না, আমি যেখানে আঙ্গুল নাড়াচ্ছি এটা মাঝে, হ্যাঁ, প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। ঠিক আছে, চলো এখন তোমাদের এখন যে টপিক আসবে আমি আগে একটু বলে রাখি। ধারকের ক্ষেত্রে কি কি হইতে পারে? আমরা সমান্তরাল সমবায় দিতে পারি, আবার শ্রেণী সমবায় দিতে পারি। কিন্তু এটা তোমরা মনে রাখবা কি দিয়ে, আলাদা করে তোমাদের মনে রাখার দরকার নাই। এটা তোমরা মনে রাখবা, রোধের কনসেপ্ট তোমরা পড়ছো না, রোধের কনসেপ্ট দিয়েই তোমরা মনে রাখবা। রোধে কি ছিল? রোধে এরকম ছিল যে যদি সমান্তরাল থাকে তাহলে এইভাবে ইনভার্স করতে হয়। রোধের ক্ষেত্রে 1/r = 1/r1 + 1/r2। এটা কিসের? সমান্তরালে। কিন্তু মনে রাখবা ধারক বা ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা ঠিক তার উল্টা হবে। যে ধারকের ক্ষেত্রে, এটা আমি ওইটা কিন্তু ভালো করে লিখিনি কারণ এটা তোমাদের দরকার নেই, তো এটা তোমরা জানো। ধারকের ক্ষেত্রে কি সমান্তরাল হলে কি হয়? ধারকের ক্ষেত্রে বলো তো? ধারকের ক্ষেত্রে যদি সমান্তরালে আমি নেই তাহলে হবে C = C1 + C2, তাই না? সমান্তরাল হলে কি হবে? দুইটা যোগফল হবে। আর যখন তুমি শ্রেণীতে নিবা, তখন কি হবে? শ্রেণীতে নিলে আসবে 1/c = 1/c1 + 1/c2। ঠিক আছে, এটা একটু জাস্ট মনে রাখবা। এটা কি? রোধের উল্টা। এভাবে মনে রাখলেই আশা করি তোমাদের মনে থাকবে। তো চলো দেখো কি বলছে এই কোশ্চেনটা আগে দেখি আমরা। বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত ক্যাপাসিটরের সমমানের একটি ক্যাপাসিটর সমান্তরালে যুক্ত করলে বৈদ্যুতিক পাখার ক্যাপাসিটরের মান কি হবে? তো এখন আগে তোমার বুঝতে হবে কোন কোন পয়েন্ট ধরতে হবে। দেখো কোশ্চেনটার ক্যাপাসিটরের সমান্তরালে যুক্তের কথা বলছে। সমান্তরালে যদি যুক্ত হয় তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয় এটা তো তোমার জানতে হবে, তাই না? সমান্তরালে যুক্ত হলে ক্যাপাসিটরের কি হয়? হ্যাঁ, ক্যাপাসিটরের ক্ষেত্রে সমান্তরাল হলে যোগ হয়। তুমি যেটাই অ্যাড করবা সমান্তরালে ওটা কি হয়ে যাবে? যোগ হবে। তো এখন যদি কোনো কিছু যোগ করো তাহলে বেশি হয় না কম হয়? অবশ্যই বেশি হয়। তাহলে আনসার কি হবে? বেড়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো কোশ্চেনটা? চলো আরেকটু সামনের দিকে যাই আমরা। এরপরে বলছে 4 মাইক্রোফ্যারাডের 4টি ধারক সিরিজে যুক্ত করা হলো। সিরিজ মানে কি? সিরিজ মানে হচ্ছে, সিরিজে যুক্ত করা মানে হচ্ছে শ্রেণীতে যুক্ত করা। হ্যাঁ, সিরিজ মানে হচ্ছে শ্রেণীতে যুক্ত করা। তাইলে চারটা যদি শ্রেণীতে যুক্ত করি তাদের সমতুল্য ধারকত্ব কত? তাইলে চলো এইটা তোমাদের আমি একটু দেখাই। চলো 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 চলো, এই যে সি ইকুইভ্যালেন্ট আমি বের করবো। চারটাই কি? 4। তাহলে 1/4 + 1/4 + 1/4 + 1/4 এরকম। এখন দেখো লসাগু কত? 4 না? যদি এখন এই লেখো যে 1 প্লাস, লসাগু করতেছি, হ্যাঁ, 1 + 1 + 1, তাহলে কত কত আসে? উপরে যোগ করে দেখো 4, নিচেও আসে 4, এটা কত আসে? 1। তাহলে এই সি ইকুইভ্যালেন্টটা কত আসবে? উল্টায় 1 কে উল্টাইলেও 1 আসবে। বুঝতে পারছো কথা? হ্যাঁ, এইটা আনসার হবে 1। তোমাদের একটু কথা মনে রাখবা, এটার জন্য তোমাদের ভালোর জন্য বলে রাখতেছি যে সমমানের n সংখ্যক যদি সিরিজে যুক্ত থাকে তাহলে ওই মান /n। আবার বলতেছি, পারলে ভিডিও পজ করে এটা একটু লিখে নিবা যে সমমানের n সংখ্যক ধারক যদি সিরিজে যুক্ত থাকে তাহলে তুল্য ধারক হবে কি? ধারক /n। ঠিক আছে, একটু খাতায় লিখে নিবা। চলো সামনের দিকে যাই। এরপরে কি কোশ্চেন আসছে দেখো, যে একটি ক্যাপাসিটর কাজ করে। ক্যাপাসিটর কোথায় কাজ করে? তোমরা কখনোই কোনো ডিসি সার্কিটে দেখবে না ক্যাপাসিটর লাগানো আছে। ঠিক আছে, ক্যাপাসিটর সবসময় লাগানো থাকে কোথায়? এসি সার্কিটে। এটা একটু মনে রাখবা, আর একটু বড় হলে এটা আরো ভালো করে বুঝবা। ঠিক আছে, তোমরা যেমন দেখো চলতরিতে সার্কিটগুলো সলভ করো, ওইগুলাতে কি ক্যাপাসিটর থাকে? না, ওইগুলো কিন্তু নর্মাল সার্কিট, ডিসি সার্কিট। চলো, ইলেকট্রনিক
বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহার করা হয়? তো এই কোশ্চেনটা আসছে কোন পয়েন্ট থেকে? তোমাদের যে ধারকের ব্যবহার একটা টপিক ছিল না, এখান থেকে কোশ্চেন আসছে। তো এই অংশটা রিডিং পড়লেই এটা তুমি হচ্ছে আনসার পেয়ে যাবা যে পরিবর্তনীয় ধারক। চলো এরপর সামনে যাই। হ্যাঁ, এই যে এটা দেখো, নিচের কোনটি সঠিক নয়? দেখো প্রথমটা কি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এটা কি ঠিক? না, এটা তো ভুল দেয়া আছে। এরপরে দেখো সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন কে আর, এটাও তো ঠিক না, তাই না? এরপরে কি আছে, সি ইকুয়ালস টু এপসাইলন এ বাই ডি, এটাও তো ঠিক না। এই যে এইটা হচ্ছে আমাদের আনসার, কারণ এইগুলো ঠিক, তাই না? ইকুয়েশনগুলো ঠিক আছে আর এই ইকুয়েশনটা ভুলভাবে দেওয়া আছে। চলো সামনের দিকে দেখি আমরা, আর একটু সামনে। হ্যাঁ, এই যে এইটাতে আসো, দেখো নিচের কোনটি ধারকের শক্তির সমীকরণ নয়? কি বলছে? সমীকরণ নয় বলছে, তাই না? সমীকরণ নয় যদি বলে তাহলে কি হবে? আমরা ধারকের সূত্র কি জানতাম? আমি লিখে দিই আগে, তোমাদের সুবিধা হবে আশা করি। ইউ ইকুয়ালস টু, বলো কি কি জানতাম? হ্যাঁ, মনে মনে তুমি বলো, আমি তোমার মনের কথা শুনতে পাচ্ছি। হাফ কিউ স্কোয়ার বাই সি ছিল, হাফ সি ভি স্কোয়ার ছিল। আমি আর লিখতেছি না, আশা করি তুমি মনে মনে বলে ফেলছো সবকিছু। দেখো তাহলে এইটা ঠিক আর এইটা ঠিক, তাহলে এটা কোথায় আছে? এখানে। এটা আছে এখানে, তাহলে ভুল কোনটা? হ্যাঁ, এইটা হচ্ছে ভুল। ঠিক আছে, চলো দেখি আর কি কি আছে আমাদের সামনে। হ্যাঁ দেখো, এই যে এটা দেখো, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমের প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয় তাকে বলা হয় সেমিকন্ডাক্টর। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, এটা আমার বোঝানোর কিছু নাই, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। দেখো এরপরে কি বলছে, যে ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? একটু আগে তোমাদের দেখাইছি না, আগে স্লাইডে তোমাদের দেখাইছি যে হাফ সিভি স্কোয়ার। হ্যাঁ, তারপরে কি বলছে, কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়? এটাও তোমাদের আমি বলে আসছি যে ধারকের ব্যবহার, এই অংশটা তোমরা আগে ভালো করে পড়বা। এইটার এমসিকিউ সলভ করার আগে তোমার ধারকের ব্যবহারটা পড়বা, কারণ দেখো এটা কোথায় আসছে, দেখো এটা মেডিকেল 2018-19 আসছিল। হ্যাঁ, চলো এরপরে কি আছে আমাদের, একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পরে ব্যাটারি খুলে ফেলা হলো। আমি প্রথমে চার্জিত করছি, তারপরে কি করছি, আমি ব্যাটারিটা খুলে ফেলছি। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ইউ নট। তাহলে কি হয়েছে, একটা সমান্তরাল পাত ধারক, এইটা প্রথমে আমার ব্যাটারির সাথে সংযুক্ত ছিল, চার্জিত আমি করছি, করার পরে এখানে শক্তি কতটুকু সঞ্চয় হয়েছে, ইউ নট পরিমাণ এখানে শক্তি সঞ্চয় করা আছে। এখন আমি করছি কি, ব্যাটারির লাইন খুলে ফেলছি, তার মানে এর ভিতরে কতটুকু আছে, ইউ ওয়ান পরিমাণ আছে। বলছে যদি পার্টটা দূরত্ব দ্বিগুণ করা হয়, দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, আগে এরকম ছিল, দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে সঞ্চিত শক্তি কত গুণ হবে? এখন আগে আমাকে বলো যে এই সঞ্চিত শক্তি সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক না? তুমি দূরত্ব যত বাড়াবা, তোমার সূত্র পড়ছিল না, এপসাইলন দিয়ে সূত্র পড়ছো, জাস্ট এইটুকু মনে রাখো যে দূরত্ব যত বাড়াবা সঞ্চিত শক্তি কি হবে, ধীরে ধীরে কমবে। কেমনে কমবে? এই যে ব্যস্তানুপাতিক হারে কমবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে দেখো, যদি পাতের দূরত্ব যদি দ্বিগুণ করি সঞ্চিত শক্তি অর্ধেক, পাতের দূরত্ব যদি 4 গুণ করি সঞ্চিত শক্তি 1/4, এইভাবে হবে। ঠিক আছে, যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে এখানে কোশ্চেন আমাদের কি বলছে, দ্বিগুণ, তার মানে এখানে কি হবে, অর্ধেক হবে। ঠিক আছে, চলো 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 আর কি আছে। হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। দেখো দেখো দেখো, এগুলো একটু মনে রাখতে হবে, রোধের ক্ষেত্রে এগুলো তোমাদের লাগে। শ্রেণী ও সমান্তরালে তুল্য ধারকত্ব যথাক্রমে সিএস ও সিপি হলে নিচের কোনটি সঠিক? শ্রেণীতে হচ্ছে সিএস আর সমান্তরালে হচ্ছে সিপি। এখন আগে তোমার এইটা মনে রাখতে হবে, একটু আগে তোমাদের বলছি কখন বেশি হয়, শ্রেণীতে নাকি সমান্তরালে? হ্যাঁ, এই তো ঠিক আনসার দিছো, সমান্তরালে বেশি হয়, তাই না? সমান্তরালে কি দুইটা যোগ হচ্ছে, তার মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো অবশ্যই তোমার এখানে কি হবে, সমান্তরালে বেশি। আর মনে রাখবা যে সমান্তরাল শ্রেণীর মধ্যে সম্পর্কটা হচ্ছে এন স্কোয়ার দিয়ে হবে। এটা সূত্রের এটা প্রমাণ করে দেওয়ার মতো এখন তো এরকম তোমাদের দরকারও নাই, সময়ও নাই। যে সিপি ইকুয়ালস টু কি আসবে, এন স্কোয়ার সিএস। অথবা যখন তুমি ইউ দিয়ে চিন্তা করবা, ইউপি ইকুয়ালস টু সঞ্চিত শক্তি দিয়ে, তখনও সেম, ইউ স্কোয়ার সরি এন স্কোয়ার ইউএস। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, দুটাই মনে রাখবা যে
সিপি ইকুয়ালস টু এন স্কোয়ার সিএস আর ইউপি ইকুয়ালস টু এন স্কোয়ার ইউএস। তাহলে এখানে আমাদের কি যেহেতু বলছিল ধারকত্ব, তাহলে এটা হবে আনসার। পরের কোশ্চেনে দেখো, শ্রেণী ও সমান্তরাল সঞ্চিত শক্তি যথাক্রমে এটা হলে এই যে এটা হবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, এইগুলা তোমাদের বই রিডিং পড়তে হবে। নিচের কোনটি পোলার ডাই ইলেকট্রিক পদার্থ নয়? এটা তোমাদের বইয়ে আছে, বই পড়বা। বই কি পোলার ডাই ইলেকট্রিক পদার্থগুলো দেওয়া ছিল। কি কি দেওয়া ছিল? অ্যামোনিয়া ছিল, HCl ছিল, H2O ছিল। তাহলে ছিল না কোনটা? CH4। ঠিক আছে, আচ্ছা। এরপরে 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 সামনে আগে আমরা, হ্যাঁ এই যে দেখো, আধান ও বিভবের ভাগফলের রাশির একক কোনটি? এটা একটু তোমাদের কঠিন মনে হইতে পারে। আধান কি বলতো? কিউ না? আর বিভব কি? ভি। তো এইটা রাশিটির একক কোনটি? তো এখন তুমি চিন্তা করে দেখো তো, ফ্যারাডে কেমনে আসছিল? এই যে সি ইকুয়ালস টু কিউ ভি আসছিল না? তাহলে কিউ বাই ভি এর যদি একক মানে কি? সি এর একক না? সি এর একক কি? এই যে ফ্যারাড। ঠিক আছে, চলো এখান থেকে আর তেমন কিছু আমি দেখতেছি না, এটাও লাগে না, তাও তোমাদের জাস্ট দেখায়। চিত্রে আর বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য কত? শূন্য মাধ্যম যেহেতু বলতেছে, তাহলে কি আসবে? অবশ্যই এপসাইলন নট আসবে। অন্য মাধ্যম বলতো তাহলে এপসাইলন আসলো। তো ঠিক আছে, দেখো আর বিন্দুর জন্য কি হবে, এটা তোমরা একাডেমিকেও পড়ে আসছো। আর জন্য হবে কি? সিগমা বাই এপসাইলন। শেষের দিকে চলে আসছি আমরা, আর একদমই অল্প কিছু আছে। তো তোমরা দেখো, আমি জানি তোমরা বেশিরভাগই এমন আছো যারা গাউসের সূত্রটা স্কিপ করে আসছো। এখন তোমরা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, এখন কি তোমার গাউসের সূত্র মুখস্থ করার দরকার আছে? এটা পড়ার দরকার আছে না। তোমার জাস্ট এখান থেকে জাস্ট এমসিকিউ গুলো যেগুলো আসে সেগুলো পড়ে রাখতে হবে। তো এখানে যে কয়টা আছে আমি দেখাচ্ছি, তুমি জাস্ট একটু এমসিকিউ গুলো দেখে নেবা, তাইলে এটা কভার হয়ে যাবে। চলো কি কি এমসিকিউ এখান থেকে আসতে পারে দেখো। তো এই যে গাউসের সূত্রটা এখানে দেওয়া আছে। কোশ্চেন কি দেখো, যে এটা কিসের সূত্র? এটা একটা কোশ্চেন। তো এটা কার সূত্র? এটা হচ্ছে গাউসের সূত্র। ঠিক আছে, চলো এখান থেকে খুব কঠিন জিনিস পড়তে হবে না, তোমাদের নর্মাল বিষয়গুলো পড়বা। দেখো বলছে কি, তড়িৎ ফ্লাক্সের একক কি? আগে বলো তো, তড়িৎ ফ্লাক্স কি ছিল তোমাদের? ফ্লাক্স মনে পড়ে? ফ্লাক্স ছিল হচ্ছে যে ই বাই এ, একক ক্ষেত্রফলে তড়িৎ প্রাবল্য, তাই না? তড়িৎ ফ্লাক্স কি ছিল? যে একক ক্ষেত্রফলে তড়িৎ প্রাবল্য। এখন আগে আমাকে বলো তড়িৎ প্রাবল্যের একক কি? হ্যাঁ এই তো বলতে পারছো, তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। এটা তড়িৎ প্রাবল্যের একক। আর নিচে তাহলে কি এরিয়া দ্বারা ভাগ করছি আমরা, ক্ষেত্রফল দ্বারা ভাগ করছি, ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে এখন আমাকে বলো যে তড়িৎ ফ্লাক্সের একক কি হবে? ফ্লাক্সের একক হবে নিউটন পার কুলম পার মিটার স্কোয়ার। কোথায় আছে এটা? এই শুরুতেই আছে। নিচের কোনটি? আচ্ছা দেখো, হ্যাঁ আবার এই যে এটাও লেখা যায়, তড়িৎ ফ্লাক্সের একক নিচের কোনটি? এইটা, এটাই দেখাতে চাচ্ছিলাম, আমি খুঁজতেছিলাম। ঠিক আছে, তাহলে কি কি হইতে পারে? আচ্ছা আমি কি ভুল করছি এখানে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এটুকু আমার একটু ভুল হয়েছে, এটুকু ভুল হয়েছে আমার। হ্যাঁ, আমি তোমাদের ভুলটা কেন শেখাবো। দেখো দেখো দেখো, তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে, তড়িৎ ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে কি? তড়িৎ প্রাবল্য ইন্টু ক্ষেত্রফল। এটা দিয়ে করবো আমরা। প্রাবল্যের একক কি জানি আমি? নিউটন পার কুলম ইন্টু ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আনসার আসবে এই যে এটা। ঠিক আছে, আচ্ছা। তো প্রাবল্যের আরো একটা একক আছে, তোমাদের আমি দেখাই আসছিলাম, তোমাদের মনে আছে? প্রাবল্যের আরেকটা একক আছে কি? ভোল্ট পার মিটার। মনে পড়ে? এই প্রাবল্যের আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাইলে বলো তো, এখান থেকে একটা কেটে গেলে থাকে কি? ভোল্ট মিটার। তাইলে তড়িৎ ফ্লাক্সের একক কোনটা কোনটা হইলো? আমি একটু কালার পেন দিয়ে তোমাদের হাইলাইট করে দেখাই। আমি প্রথমে এটা তোমাদের হচ্ছে ভুল দেখাইছিলাম, এই যে এইটা আর এই যে এইটা। ঠিক আছে, এদের একটু মনে রাখবা কি কি আসছে দেখো। তাহলে এটা একটা আনসার, আর এই যে এটা একটা আনসার। তো এই ছিল আমাদের স্থির তড়িতের ক্লাস। আশা করি তোমাদের এইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে।
এখানে যা যা এমসিকিউ আছে এগুলো সব তোমরা নিজেরা সলভ করবা, চেষ্টা করবা নিজেরা করার, ঠিক আছে? তারপরে যেটা যেটা বুঝবো না সেটা তোমাদের দেখা উচিত, ঠিক আছে? আল্লাহ হাফিজ, ভালো থাকো তোমরা।